কথায় কথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা ইউনূস সরকারের এক অনন্য বৈশিষ্ট্য। অনন্য শব্দটিও তাই। ভাষণে বারবার অনন্য, অভূতপূর্ব এসব শব্দ ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। ভাষণে কোনো কাজের কথা থাকুক বা না থাকুক, ভাষণ একটি তাকে দিতেই হবে। যেমন আজকের ভাষণটিতেও চলমান সংকট নিরসনে কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, বিশেষ করে জাতি যা শোনার জন্য মুখিয়েছিল সেই নির্বাচনের কাঙ্ক্ষিত তারিখটি কি ছিল? ছিল না। নির্বাচনের তারিখ আজকেও না ঘোষণার কারণটি কি বলুন তো? পারলেন না তো? নির্বাচন আসলে হবে না, এবং সেই সঙ্গে এই তথাকথিত গণভোটও। ও, গণভোট হলেও হতে পারে, কিন্তু নির্বাচন নৈব নৈব চ। চলুন বিস্তারিত ব্যাখ্যা করা যাক। আজকেও সেই ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, এবং 4টি প্রশ্নের জন্যই একটি হ্যাঁ বা না উত্তর দিতে হবে জনগণকে। এই ছিল তার ভাষণের মূল কথা। জনগণ যদিও জানে না কি কারণে সে হ্যাঁ বলবে আর কি কারণে সে না বলবে। 4টি জটিল প্রশ্ন দিয়ে জনগণের মেধা যাচাই ছাড়া আর কিছুই যে হচ্ছে না সেটা বলাই বাহুল্য। তবে মজার ব্যাপার হলো, জুলাই সনদ আর গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর যে বিরোধ এবং দ্বন্দ্বকে আজকের ভাষণে আরো উস্কে দেওয়া হলো তাতে কোনো সন্দেহ নেই। বিএনপির দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে। এ দুটোই আজকে ভাষণে মিস্টার ইউনূস মেনে নিয়েছেন। অন্যদিকে জামায়াতের দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টার সাইনে, এবং আগে গণভোট এবং পরে জাতীয় নির্বাচন করতে হবে। দুটোর কোনোটাই হচ্ছে না। আর এনসিপির দাবি ছিল জুলাই সনদ নিয়ে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টার সাইনে, সেটাও হচ্ছে না। গণভোটের সময় নিয়ে এনসিপির আপত্তি নেই তেমন, আগেও হতে পারে, নির্বাচনের পরেও হতে পারে, নির্বাচনের দিনও হতে পারে। অন্য দলগুলোর অবস্থান দুই ভাগে বিভক্ত। এবার বলুন তো, সরকার কি একটা গিট্টু লাগালো নাকি গিট্টু ছুটালো? অন্যদিকে জামায়াত সহ 8টি দল তাদের দাবি না মানলে যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে। আগামী কয়েকদিন তাহলে আপনি উপভোগ করতে থাকুন যে কি হচ্ছে রাজনীতিতে। সাসপেন্স। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে বা অনুষ্ঠিত হবে, এবং এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই ভূমিকা শুধু পরিস্থিতি না, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের রাজনৈতিক অভিঘাত তুলে ধরছে। এখন আসলে কথায় আসি, আজকের ভাষণে যা বলা হলো আর যা বলা হলো না তার ফাঁকেই পুরো নাটকের উত্তেজনা জমাট বাঁধছে। প্রধান উপদেষ্টার ভাষণে সবচেয়ে বেশি চোখে পড়ার বিষয় হলো জাতীয় নির্বাচন এবং গণভোটে একই দিনে করার ঘোষণা। তিনি বলেছেন এটি নাকি উৎসব মুখরতা বাড়াবে এবং ব্যয় কমাবে। শুনতে ভালো লাগছে, কিন্তু সমস্যা হলো উৎসবের আগে মানুষকে জানতে হয় যে উৎসব কি নিয়ে হচ্ছে। এখানে তো সেই জায়গাটাই বড় শূন্য, সেটা মানুষ জানে না কি নিয়ে উৎসব করবে। ফেব্রুয়ারির পর্যন্ত হাতে আছে মাত্র 2 মাসের একটু বেশি। এই অল্প সময়ে দেশের প্রতিটি ভোটারকে 4টি জটিল সাংবিধানিক প্রস্তাব বোঝানো, সেগুলো নিয়ে জনগণের ভাবনাকে প্রস্তুত করা, প্রচারণা চালানো, এগুলো কাগজে লিখলে যত সহজ লাগে, মাঠে নেমে করলে বোঝা যায় কতটা কঠিন। ভাষণে এসব বাস্তবতা নিয়ে একটি বাক্যও নেই। যেন গণভোট হচ্ছে তাই মানুষ স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেবে সে কোন প্রশ্নে কি ভোট দেবে। আরেকটা বড় সমস্যা হলো আইনি কাঠামো। তিনি বলেছেন উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এই উপযুক্ত সময়টা কবে? নির্বাচন আর গণভোট তো ফেব্রুয়ারির প্রথম ভাগে তিনি বলেছেন। আসলে আইন পাস, নিয়ম তৈরি, ব্যালট ডিজাইন, নির্দেশনা প্রস্তুত সবকিছু করতেই হবে ছুটি ছাটা ভরা ডিসেম্বরে বা জানুয়ারিতে। এটা যে কার্যত অসম্ভব সেটা কি তিনি এই লাইনের বিবৃতি দিয়ে বোঝা যায়? তবুও ভাষণে এমন ভাবে বলা হলো যেন সবকিছু সাজানো গোছানো, একদম সব তৈরি। আরেকটি জায়গায় পুরো বক্তব্যটা মন দিয়ে ভাবলে গলা শুকিয়ে আসে। 4টি ভিন্ন বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে ভোট। তালিকা দেখলেই বোঝা যায় প্রতিটি প্রশ্নই গভীর সাংবিধানিক পরিবর্তন, তত্ত্বাবধায়ক কাঠামো পুনর্গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা, নির্বাহী ক্ষমতার পুনর্বন্টন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, বিচার বিভাগের স্বাধীনতা। এসব বিষয়ের প্রতিটিতে
একজন ভোটারের আলাদা আলাদা মত থাকার সুযোগ থাকা স্বাভাবিক, কিন্তু সরকার বলেছে সব মিলিয়ে একটি প্রশ্ন আর তার উত্তর শুধু হ্যাঁ বা না, মানে প্যাকেজ ডিল। আপনি হয় পুরোটা নিন, না হয় পুরোটা ফেলে দিন। আপনার বিবেক, আপনার মতামত, আপনার মতভেদ, আপনার সংশয় সবকিছু এই প্যাকেজের সামনে আসলে অচল। আরো অদ্ভুত হলো, না ভোটের ভবিষ্যৎ নিয়ে ভাষণে একটি শব্দ নেই। হ্যাঁ হলে কি হবে, মানে পরিষদ গঠন হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার হবে, সব খুবই বিস্তারিতভাবে বলা হয়েছে। কিন্তু যদি মানুষ না বলে, কোনো পথ নির্দেশ নেই। এর মানে দাঁড়ায় সরকার এমন একটা গণভোট করতে চাইছে যার উত্তর আগে থেকেই ধরে নেওয়া হয়েছে। মানুষ যদি ভিন্ন মত দেয় তাহলে কি হবে, এই প্রশ্ন সরকার উচ্চারণও করতে চায় না। মানে একটা একমুখী ব্যবস্থা, যেটা বাংলাদেশের গণভোটের ইতিহাস খুব পরিষ্কার। জিয়া এবং এরশাদের সময় গণভোট ছিল হ্যাঁ জয়ের উৎসব, না কখনো রাজনীতির অংশই ছিল না। এখন ইউনূস সরকারের ভাষণে সেই একই ধাঁচ খুঁজে পাওয়া অস্বাভাবিক লাগে না? এবং আমার তো মনে হয় জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ এখন আরেক জেনারেল ইউনূস এরকম একটি গণভোট করতে চাইছেন। সবই জেনারেলের কারসাজি। বাংলাদেশের সাধারণ মানুষের এখানে কোনো অংশ নাই, আম জনতার কোনো অংশ নাই। তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গণতন্ত্রের প্রবক্তা। এই পরিচয়ের আড়ালে এমন এক গণভোট কাঠামো দাঁড় করানোর চেষ্টা তিনি করছেন যেখানে মানুষের ভিন্ন মত প্রকাশের স্পেসের কোনো সুযোগ নাই বা সংকুচিত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও এতে নতুন উত্তাপ যোগ করবে নিশ্চিতভাবে। বিএনপির আংশিক সন্তুষ্ট হবে, জামায়াত পুরোপুরি ক্ষুব্ধ হতেও পারে, নাও হতে পারে। জামায়াতের তো আসন দরকার। আর এনসিপির কথা আমি আসলে বলতে চাই না, তারা না ঘরকা না ঘাটকা, ছাগলের 14 নম্বর বাচ্চা। অন্য ছোট দলগুলো দুই দিকে ভাগ হয়ে গেছে, রাজনৈতিক সমঝোতা নয়, বরং অসম্পূর্ণ সন্তুষ্টি আর নতুন অসন্তোষের যোগফলই এখনকার বাস্তবতা। ভাষণটি সেই বিভক্তিকে আরো গভীর করেছে, মেরামত করেনি। এর ভেতরেও সরকারের এক ধরনের রাজনৈতিক হিসাব স্পষ্ট। নির্বাচন আর গণভোট একই দিনে করলে সরকার মনে করছে ভোটার টার্ন আউট বাড়বে, বিরোধীদের আন্দোলন চাপের মুখে পড়বে, আওয়ামী লীগের আন্দোলন চাপের মুখে পড়বে, আর আন্তর্জাতিকভাবে দেখানো যাবে যে দেশ গণতন্ত্রের দিকে যাচ্ছে। কিন্তু গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রক্রিয়া দিয়ে মাপা হয়। প্রক্রিয়াটা যদি তাড়াহুড়ো, অস্পষ্ট আর একমুখী হয় তাহলে আসল বিশ্বাসযোগ্যতাই হারায়। একটু খেয়াল করলে ভাষণের শেষ দিকে তিনি একটি বিষয় নিয়ে জোর দিয়েছেন, আপনি লক্ষ্য করবেন। জুলাই সনদের ভিত্তিতে প্রস্তুত করা অধ্যাদেশ উপদেষ্টা মণ্ডলীর সভায় অনুমোদিত হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর্যায়ে পৌঁছেছে। এখানে পুরো নাটকটার একটা শেষ অঙ্কের টানটা এসে পড়ে। এনসিপি আর জামায়াত প্রকাশ্যে দাবি করেছিল যে এই অধ্যাদেশ প্রধান উপদেষ্টাকে দিয়েই জারি করাতে হবে, কিন্তু সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার কোনো অধিকার নেই অধ্যাদেশে সই করার। সরকার সেটি মাথায় রেখে শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে দিয়েই সই করিয়ে নিল, যা সংবিধানের ব্যাখ্যার দিক থেকে সঠিক হলেও সরকারের পুরো কর্মকাণ্ড যে সাংবিধানিক সীমা লঙ্ঘন করেই চলেছে সেটা লুকোনো থাকলো না। কারণ আমরা যতটা জানি, রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখেই প্রায় বলতে গেলে এই সনদকে সই করতে হয়েছে। এটা একটা অদ্ভুত অবস্থা। সংবিধানকে কার্যকর রেখেই সংবিধানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া। বৈধতার প্রশ্ন থাকলে প্রথম কাজ হওয়া উচিত ছিল সংবিধানের ব্যাখ্যা স্পষ্ট করা বা প্রয়োজনীয় সংশোধন আনা, কিন্তু এখানে উল্টো হচ্ছে। সংবিধানের কাঠামো অপরিবর্তিত রেখে তার ভেতর অসাংবিধানিক যুক্তি ঢুকিয়ে শাসন পরিচালনা করা হচ্ছে। রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ সই করানো তাই কেবল নিয়ম মেনে চলা নয়, একই সঙ্গে নিয়ম ভেঙে ফেলাও। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ মানুষকে আশ্বস্ত করেনি, বরং আরো বেশি প্রশ্ন তৈরি করেছে। গণভোটের কাঠামো, ভোটারের প্রস্তুতি, আইনি ভিত্তি, রাজনৈতিক ঐক্যমত্য কোনোটাই এই ভাষণের স্পষ্ট করেনি। এর উপর একই দিনে জাতীয় নির্বাচন বসানো দেশের রাজনৈতিক অস্থিরতাকে শান্ত করবে না, বরং আরো বেশি উত্তেজনা তৈরি করবে। আজকের ভাষণ তাই সংকট নিরসনের ভাষণ নয়, বরং এক নতুন সংকটের দরজা খোলার সাইরেন বাজছে। শুনতে পাচ্ছেন? কান পাতুন, আপনিও শুনতে পারবেন যে বাংলাদেশের সংকটের আজকে আবার নতুন করে শুরু হলো। সংকটের মধ্যে আপনি নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। ভালো থাকবেন সবাই।